হোলি মানেই রঙের উৎসব, আনন্দ আর উল্লাস। শহরে প্রতিটি অলিগলিতে রঙের খেলা, ঢোলের তালে নাচানাচি আর মুখে লেগে থাকা নির্ভেজাল হাসি। কিন্তু কখনো কি মনে আছে এই রঙের ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে একটা অজানা আতঙ্ক? কেউ একজন আমাদের মাঝেই আছে, যার মুখে রং নয় বরং পড়া আছে এক রহস্যময় মুখোশ, যে আমাদের সঙ্গেই খেলছে, কিন্তু আমরা জানি না সে আসলে কি। আজ তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর গল্প, যেখানে রক্তের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। তাহলে চলো শুরু করা যাক, কিন্তু সাবধান, কারণ মুখোশের আড়ালে কে আছে তা জানার পর হয়তো আর ফিরতে পারবে না। পশ্চিমবঙ্গের ছোট শহর কল্যাণ, এখানকার হোলি উৎসব খুব বিখ্যাত। অর্ঘ বলে একটা ছেলে হাসতে হাসতে বলে, বাহ, এবছর হোলিটা দারুণ হবে, পুরো শহরটা যেন রঙে ভরে গেছে। মায়া বলে একটা মেয়ে বলে, হ্যাঁ, কিন্তু দাদু বলেছিলেন এই শহরে পুরনো মহলে হোলির দিনে একটা অদ্ভুত লোক আসে। রুদ্র বলে একটা ছেলে হাসি দিয়ে বলে, আহা, দাদুদের পুরনো গল্প শোনার দরকার নেই, ভূতের গল্প শুনে ভয় পেও না। হাসির মধ্যে বন্ধুরা হোলির জন্য প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দুপুর গড়িয়ে বিকেল, হোলির আনন্দ চরমে পৌঁছেছে। কিন্তু একসময় সবার ভিড়ে ঢুকে পড়েছে এক রহস্যময় লোক। সে মুখে ধূসর রঙের অদ্ভুত মুখোশ পড়ে আছে। অর্ঘ তাদের ধাক্কা খেয়ে বলে, ও, ওটা কে? লোকটি কথা না বলে শুধু একটা ফ্যাকাশে হাসি দেয় এবং রং ছড়ে দেয়, কিন্তু তার চোখ দুটো এতটাই ফাঁকা আর অদ্ভুত যে অর্ঘ আর রুদ্র দুজনেই চমকে ওঠে। মায়া শিওরিত কণ্ঠে বলে, ও আমাদের সাথে খেলছে, কিন্তু একটাও কথা বলছে না। লোকটি ধীরে ধীরে সবার মাঝে মিশে যায়, কিন্তু তার শরীরে যেন একটু অন্যরকম, যেন কেমন একটা অস্বাভাবিক ঠান্ডা ভাব ছড়িয়ে দিচ্ছে চারপাশে। সন্ধ্যা নামে, বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে, কিন্তু সেই লোকটি কোথায় হারিয়ে গেছে তারা বুঝতে পারছে না। মায়া মোবাইল স্ক্রিনে কিছু একটা খুঁজছে, হঠাৎ সে চিৎকার করে ওঠে। মায়া বলে, তোমরা জানো, শহরে পুরনো রেকর্ড অনুযায়ী 10 বছর আগে হোলির দিন এক যুবক নিখোঁজ হয়েছিল। রুদ্র উত্তেজিত গলায় বলে, তাই নাকি? তার ছবি আছে? মায়া মোবাইলে ছবি দেখায়। বন্ধুরা চমকে ওঠে, কারণ ছবির মানুষটা ঠিক সেই মুখোশধারীর মতোই। অর্ঘ হতবাক কণ্ঠে বলে, এটা এটা কি সত্যি? মায়া তখন গম্ভীর স্বরে বলে, ছবিটা দেখো। তার মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসির মধ্যে একটা রহস্য লুকিয়েছিল। বন্ধুরা অদ্ভুত আতঙ্ক বোধ করতে শুরু করে, এই রহস্যময় লোকটি আসলে কে? গভীর রাত, হোলির কোলাহল কমে এসছে, কিন্তু বাতাসের মধ্যে যেন একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে। মায়া, অর্ঘ আর রুদ্র বসে আছে একটা পুরোনো বাড়ির ছাদে। মায়া মোবাইল স্ক্রিনে কিছু একটা দেখিয়ে বলছে, তোমরা জানো, 10 বছর আগে এই শহরে হোলির দিন সৌরভ নামে এক যুবক নিখোঁজ হয়েছিল। অর্ঘ তখন গম্ভীর গলে বলে, তার মানে আমরা হচ্ছে মুখোশধারী লোকটাকে দেখেছি, সে কি সেই সৌরভ? রুদ্র তখন অবিশ্বাসের স্বরে বলে, আরে, একটা নিখোঁজ হওয়া লোক আবার ফিরে আসবে কেন? আর যদি ফিরেও আসে, তাহলে এমন অদ্ভুত আচরণ করছে কেন? তিনজন একে অপরের দিকে তাকায়। মায়া মোবাইল স্ক্রিনে দেখায় একটা পুরনো খবরের গাঁটা অংশ। সেখানে লেখা, হোলির দিন শহর থেকে যুবক নিখোঁজ, শেষবার তাকে এক অদ্ভুত মুখোশ পড়া অবস্থায় দেখা গিয়েছে। অর্ঘ তখন উত্তেজিত হয়, হ্যাঁ, সেই মুখোশ, আমরা আজও তা দেখেছি। তাহলে কি এই মুখোশের পিছনে কোনো গল্প লুকিয়ে আছে? তিনজনের সিদ্ধান্ত নেয় তারা রাতেই সেই পুরনো মহলে যাবে, যেখানে সৌরভ শেষবার দেখা গিয়েছিল। রাস্তা ফাঁকা, চারপাশে কুয়াশা। পুরনো মহলের দিকে হাঁটছে তিনজন।
বাতাস কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে। হঠাৎ একটা ছায়ামূর্তি চোখে পড়ে। রুদ্র চিৎকার করে বলে, দেখো ওই লোকটা। সেই মুখোশধারী লোকটি ধীরে ধীরে একটা পুরনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সে একবারও পিছনে তাকাচ্ছে না, যেন জানেও না যে তাই কেউ তাকে অনুসরণ করছে। মায়া ফিসফিস স্বরে বলে, ওকে অনুসরণ করো, কোথায় যাচ্ছে দেখি। তিনজন আস্তে আস্তে লোকটিকে অনুসরণ করতে থাকে। পুরনো ভারী ভাঙা দরজা ঠেলে মুখোশধারীর ভেতরে ঢুকে যায়, কিন্তু দরজা খুলতেই ভেতরে আর কেউ নেই। হঠাৎ দেওয়ালের ছায়া নড়ে ওঠে। রুদ্র চমকে ওঠে। কে কে ওখানে? দেওয়ালের কোণা থেকে একটা ফিসফিসানো কণ্ঠ শোনা যায়। তোমরা কেন এখানে এসেছো? তোমরা কি জানো এই মুখোশের পিছনে গল্প? তিনজন আতঙ্কে জমে যায়। এটা কি কারো কণ্ঠ নাকি বাতাসের খেলা? হঠাৎ জানলার পর্দা সরে গিয়ে একটা পুরনো কাগজ উড়ে আসে। সেখানে লেখা, এই মুখোশ যার মুখে একবার বসবে সে আর তার আসল চেহারা ফিরে পাবে না। তিনজন হতবাক হয়ে কাগজটা পড়ে। মায়া শিহরিত স্বরে বলে, তাহলে সৌরভ কি এই মুখোশ পড়ে ফেলেছিল? আইসে হারিয়ে গেছে? ঠিক তখনই দরজার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সেই মুখোশধারী লোকটা। তার হাত আস্তে আস্তে মুখোশের দিকে এগিয়ে যাচ্ছে, যেন সে এটাকে আবার পড়ে নিতে চায়। অর্ঘ চিৎকার দিয়ে বলে, দৌড়াও! তিনজন ছুটতে শুরু করে, কিন্তু দরজা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশে শুরু হাসির শব্দ, কিন্তু সেটা কি সত্যি হাসি নেই কারো কান্না? কেউ জানে না। ভারী নিঃশ্বাসের শব্দ, চারপাশে অন্ধকার। দূরে হোলির উচ্ছ্বাসের আওয়াজ এখনো ক্ষীণভাবে শোনা যাচ্ছে, কিন্তু এই পুরোনো বাড়িতে যেন এক ভৌতিক শীতলতা ছড়িয়ে আছে। মায়া, অর্ঘ আর রুদ্র দরজার সামনে আটকে গেছে। পিছনে সেই মুখোশধারী ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। অর্ঘ দরজা ধাক্কাতে ধাক্কাতে থাকে। দরজাটা খুলছে না, আমরা এখানে আটকে গেছি। রুদ্র তখন কাপা গলায় বলে, ওটা ওটা আমাদের দিকেই আসছে। মুখোশধারী ছায়া ধীরে ধীরে হাত বাড়ায়। তার চোখের গভীর শূন্যতা দেখে যেন ঠান্ডা বাতাস বয়ে আসে। ঠিক তখনই মায়া হঠাৎ দেওয়ালে ঝুলতে থাকা পুরোনো আয়নাটা দেখে। মায়া তখন চিৎকার দিয়ে বলে, আয়নার সামনে আসো, তাড়াতাড়ি! তিনজন আয়নার সামনে এসে দাঁড়ায়। অবিশ্বাস্যভাবে মুখোশধারী ছায়া আয়নার ভেতরেও প্রফলিত হয় না। অল্প হতবাক হয়ে বলে, এ কি, আয়নাতেও ছায়া নেই? তাহলে এটা কি সত্যি মানুষ? ছায়াটি আয়নার সামনে আসতেই হঠাৎ একটা বিরাট শব্দ হয়। মুখোশধারী লোকটি যেন ছটফট করতে শুরু করে। তার শরীর কাঁপছে, আর তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায়। তিনজন হাঁপাতে থাকে। রুদ্র মাটিতে পড়ে যায়। মায়ার এখনো হাত কাঁপছে, আর অর্ঘ তাকিয়ে থাকে আয়নার দিকে, যেখানে ছায়াটি মিলিয়ে গেছে। তিনজন ধীরে ধীরে ঘরের চারপাশে তাকিয়ে থাকে। এক কোণায় পড়ে আছে একটা পুরনো ডায়েরি। মায়া ডায়েরিটা তুলে নেয়। এর উপর ধুলো জমে গেছে, কিন্তু তাতে লেখা, সৌরভ সেন। রুদ্র শ্বাস বন্ধ হয়ে আসে। ও মাই গড, এ তো সেই নিখোঁজ হওয়া সৌরভের ডায়েরি। মায়া ধীরে ধীরে ডায়েরিটা খুলে পড়ে। হোলির দিন আমি এই বাড়িতে এসেছিলাম, বন্ধুরা মজা করছিলাম, কিন্তু আমি একা ছিলাম। তখনই আমি এই মুখোশটা খুঁজে পাই। এটা দেখতেই মনে হলো যেন এটা আমার জন্যই বানানো হয়েছে। আমি মুখোশটা পড়তেই চারপাশের সব বদলে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার সামনে দাঁড়াতেই আমি নিজের চেহারা দেখতে পেলাম না। তিনজন একে অপরের দিকে তাকায়। তাহলে কি সত্যি এই মুখোশে একটা ভয়ানক রহস্য আছে? অর্ঘ চাপা গলায় বলে, তাহলে যারা এই মুখোশ পরে তারা তারা কি হারিয়ে যায়? রুদ্র ডায়েরির শেষ পৃষ্ঠা উল্টিয়ে দেয়। সেখানে লেখা,
যদি কেউ আমার কণ্ঠ শুনতে পাও, দয়া করে এই মুখোশটিকে ধ্বংস করো, না হলে আরো অনেকেই হারিয়ে যাবে। তিনজন ঘরে করে রাখা সেই মুখোশটার দিকে তাকায়। এটা দেখতে সাধারণ মুখোশের মতোই, কিন্তু এর চারিপাশে যেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে। মায়া নিঃশ্বাস ছেড়ে বলে, আমরা এই অভিশাপ শেষ করতেই আসছি। অর্ঘ একটা লোহার রড খুঁজে নিয়ে মুখোশটাকে আঘাত করে, কিন্তু কিছুই হয় না। মুখোশটা যেন আরো অন্ধকার হয়ে ওঠে, তার উপর কালো দাগ ছড়িয়ে পড়তে থাকে। ঠিক তখনই বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশে চাপা হাসির শব্দ। ঘরের জানলাগুলো বন্ধ হয়ে যায়। আয়নার ভেতর থেকে হঠাৎ সেই মুখোশধারীর ছায়া বেরিয়ে আসে। রুদ্র চিৎকার দিয়ে বলে, দৌড়াও! কিন্তু তখন দেরি হয়ে গেছে। ছায়াটা ধোঁয়ার মতো এসে রুদ্রের হাতে চেপে ধরেছে। রুদ্রের গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। সে কাঁপতে থাকে। মায়া তখন অস্বস্তিক্ত কণ্ঠে, না, আমাদের কিছু করতে হবে। মায়া হঠাৎ মনে করে, আয়নাই ছিল সেই একমাত্র জায়গা যেখানে মুখোশধারী কোনো প্রতিফলন ফেলেনি। তাহলে আয়নাই কি তার দুর্বলতা? মায়া একটা ভারী কাঠের টুকরো দিয়ে আয়নাটা ভেঙে ফেলে। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তারপর বিরাট একটা চিৎকার, ছায়াটা কেঁপে ওঠে, ধোঁয়ার মতো গলে যেতে থাকে। মুখোশটা মাটিতে পড়ে ফাটতে শুরু করে। ধীরে ধীরে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তিনজন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মায়া আয়নার ভাঙা টুকরোটা থেকে দেখে ছায়াটা পুরোপুরি মিলিয়ে গেছে। রুদ্র হাঁপাচ্ছে, কিন্তু সে ঠিক আছে। অর্ঘ শ্বাস ছেড়ে বলে, কি কি এটা শেষ হয়ে গেল? মায়া আয়নার টুকরোটার দিকে তাকিয়ে, হয়তো। কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা মুখোশের একটা ছোট্ট অংশে আবারও একটা ছায়া নড়তে শুরু করে। চারিদিকে নিস্তব্ধতা। পুরোনো বাড়ির ভেতরে মায়া, অর্ঘ আর রুদ্র হাঁপাচ্ছে। আয়নার টুকরোগুলো ছড়িয়ে আছে মেঝেতে, আর অভিশপ্ত মুখোশটাও ভেঙে টুকরো হয়ে গেছে। কিন্তু কি সত্যি সব শেষ? মাটিতে পড়ে থাকা মুখোশে একটা ছোট্ট টুকরো ধীরে ধীরে নড়তে থাকে। রুদ্র পিছিয়ে আসে, তার শরীর কাঁপছে। অর্ঘ আর মায়া তাকিয়ে আছে সেই ছোট্ট টুকরোটার দিকে, যেটা থেকে এখনো অজানা অন্ধকার বেরিয়ে আসছে। অর্ঘ গভীর কণ্ঠে বলে, এটা এখনো শেষ হয়নি। রুদ্র কাঁপা গলা বলছে, তো তাহলে কি করবো? এই জিনিসটা ধ্বংস করতে হবে। তিনজন পিছনে সরে আসছে, কিন্তু দরজা আবারও বন্ধ হয়ে যায়। মায়ের চিৎকার করে বলে, আবারও আটকে গেলাম। কালো হাতটা ধীরে ধীরে সম্পূর্ণ শরীরে রূপ নেয়। একটা ছায়া মানব এখন দাঁড়িয়ে আছে তাদের সামনে। তার চোখের জায়গায় অন্ধকার ফাঁকা গর্ত, আর তার হাত সেই অভিশপ্ত মুখোশের শেষ অংশ। সে ধীরে ধীরে কথা বলে, তোমরা কেন এই মুখোশের অভিশাপ ভাঙতে এলে? কি মনে করো আমি সহজে হার মানবো? তিনজন শ্বাসরুদ্ধ হয়ে ছায়ার দিকে তাকিয়ে থাকে। দেখি সে নিখোঁজ সৌরভ। অর্ঘ দৃঢ় স্বরে, তুমি কে? তুমি সত্যি সৌরভ? ছায়া গম্ভীর কণ্ঠে বলে, আমি ছিলাম সৌরভ, কিন্তু এখন আমি শুধু এই মুখোশের একজন বন্ধু। এটা আমাকে গ্রাস করছে, আর এবার তোমাদেরও মুক্তি নেই। ছায়াটা ধীরে ধীরে মুখোশের শেষ অংশটাকে নিজের মুখের দিকে তোলে। রুদ্র চিৎকার করে বলে, না, যদি এটা আবার পড়ে ফেলে তাহলে সবকিছু শেষ। মায়া তাড়াতাড়ি পকেট থেকে লাইটার বের করে। একমাত্র আগুনই পারে এই অভিশাপ শেষ করতে। কিন্তু এটাই কাজ করবে? মায়া দ্বিধাগ্রস্ত, কিন্তু তারপর সে সাহস করে আগুন ধরায়। মুহূর্তের মধ্যে পুরো ঘর আলোতে ঝলসে ওঠে। আগুনের শিখা মুখোশের শেষ অংশটাকে স্পষ্ট করতে ভয়ঙ্কর একটা চিৎকার শোনায়। ছায়া মানব যন্ত্রণায় কাঁপতে থাকে, তার শরীর কালো ধোঁয়ার মতো ছড়িয়ে যেতে থাকে। ছায়া কাঁপা কণ্ঠে বলে,
না, এটা সম্ভব নয়, আমার শেষ হয়ে যাচ্ছে। শেষবারের মতো একটা বিস্ফোরণ হয়, তারপর নিস্তব্ধতা। তিনজন ধীরে ধীরে চোখ খোলে। সেই কালো ছায়া নেই, মুখোশের শেষ অংশটাও পুড়ে গেছে, শুধু ধুলো পড়ে আছে মাটিতে। তিনজন হাঁপাতে হাঁপাতে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা এবার আপনা থেকেই খুলে যায়, যেন এই অভিশাপ সত্যিই শেষ হয়ে গেছে। অল্প তখন নিঃশ্বাস ছেড়ে বলে, শেষমেশ এটা সত্যি শেষ হলো। মায়া কোনো উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক তক্ষুনি রুদ্র কিছু একটা লক্ষ্য করে, যেন ভায়া আয়নার টুকরের মধ্যে একজোড়া কালো চোখ তাকিয়ে আছে। মুহূর্তের জন্য সেই ছায়া মানবের ছায়াটা দেখা যায়, আর তারপর মিলিয়ে যায়। রুদ্র ভয় ফিসফিস করে বলে, না, এটা এখনো শেষ হয়নি। ধীরে ধীরে একটা অদ্ভুত আশির শব্দ শোনা যেতে থাকে, যেন ওই অভিশাপ সত্যিকারের সমাপ্তি এখনো হয়নি। তিনজন বেরিয়ে গেলেও আয়নার টুকরোর ভেতর সেই ভয়ঙ্কর চোখের ছায়াটা এখনো রয়ে গেছে। এই মুখোশ কি সত্যিই ধ্বংস হলো, নাকি কোনো নতুন শিকার খুঁজছে? হয়তো পরের হোলিতে কোনো একটা অজানা ভুলের মধ্যে কেউ আমার এই অংশত্ব মুখোশ খুঁজে পাবে। এখন প্রশ্ন একটাই, পরের শিকার কে? সেটা কি তুমিও হতে পারো? তোমাদের মতামত দাও। গল্পটা কেমন লাগলো? তাই পেয়েছো? এমন আরো রহস্যময় ভয়ঙ্কর গল্প শুনতে কমেন্টে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না, কারণ কে জানে, হয়তো এই গল্পের সততা তোমার আশেপাশেই লুকিয়ে আছে। বাই।